আপনি তো দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে আছেন, তো আপনার রাজনীতিতে অংশগ্রহণটা কিভাবে আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি আসলে বলতে গেলে একেবারে কিশোর জীবন থেকে সমাজ সেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলাম। এটা ছিল পাকিস্তান হওয়ার পূর্বকালে। আমি 46-এ পাকিস্তানের রেফারেন্ডাম যেটা হয়, আমি সেই রেফারেন্ডামে মুসলিম লীগের পক্ষে ছাত্র নেতা হিসাবে অংশগ্রহণ করি এবং সেই খোদার সেনা মুসলমান লড়কে লেঙ্গি পাকিস্তান, পাকিস্তানের অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগান আমাদের ছাত্র জীবনে অনুপ্রাণিত করে। আমাদের উস্তাদেরা এর পক্ষে ছিলেন, আমরাও এটাতে অনুপ্রাণিত হই। আর বিশেষ করে ওই সময় আমার বয়স 18 বছর, 47 সনে। তখন আমরা তদানীন্তন প্রেসিডেন্সি প্রদেশের অংশীদার হিসাবে পাবনা জেলায় হিন্দুদের আধিপত্য, হিন্দু জমিদার, তারপরে তাদের দ্বারা শাসিত শোষিত মুসলমানদের করুণ অবস্থা, এগুলো আমরা খুব ভালোভাবে দেখি, অবলোকন করি। এবং ইন্টারাতে আমরা কংগ্রেস এবং মুসলিম লীগের এই দুই আন্দোলনের মধ্যে পাকিস্তানের আন্দোলনকে আমরা মুক্তির জন্য মনে করি যে একটি ভূখণ্ড যেখানে মুসলমানদের জাতীয় সত্তা স্বাতন্ত্র্য নিয়ে জীবনযাপন করতে পারবে এমন একটি দেশ হবে পাকিস্তান। সেখানে মানুষের মৌলিক অধিকার রক্ষা হবে, ইসলামী আদর্শ বাস্তবায়ন হবে। কেন ওই স্লোগান যে পাকিস্তানের অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও আমাদের সামনে ছিল। আরো ছিল যে হিন্দু জমিদার জোরদাররা মুসলমানদের উপরে যে শাসন শোষণ করত ইন দি নেম অফ ব্রিটিশ গভর্নমেন্ট, সেটা আমরা চোখে দেখেছি। মুসলমানদের লেখাপড়ার শিক্ষার প্রতিষ্ঠান ছিল না, মুসলমানরা হিন্দুদের কাছ থেকে অর্থ নিয়ে সেই টাকা সুদ দিত, সুদি কারবারি করে মুসলমানদের বাড়ি ঘর পর্যন্ত তারা নিজেদের দখলে নিয়ে নিত। এইসব জুলুম শোষণ আমরা দেখেছি। এমনকি মুসলমানরা হিন্দুদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে যেতে পারতো না, ছাতি মাথায় দিয়ে যেতে পারতো না। মুসলমানদের জায়গা জমি সব প্রজাসত্ব আইনের মাধ্যমে প্র্যাকটিক্যালি সব হিন্দুদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। মুসলমানরা প্রান্তিক চাষিতে পরিণত হয়েছিল। এমনকি আমরা দেখেছি হিন্দুদের পূজা পার্বণে মুসলমানরা সেখানে দর্শক হিসাবে তাদের যাওয়া অনেকটা তারা মনে করতেছে গর্বের বস্তু। আমরা হিন্দুদের খানিক যেতে পারলাম এবং তারা আমাদের জমিদার জোরদার এইসব ছিল। এবং মুসলমানদের লেখাপড়ার দিক দিয়েও এলাকায় স্কুল কলেজ মাদ্রাসা ছিল না, মুসলমানরা নিগৃহীত হচ্ছিল। পেয়াদা দফাদার ছাড়া মুসলমানদের চাকরি বাকরি ছিল না, উপরের সব চাকরি বাকরি ছিল সব হিন্দুদের। এইসব দেখে আমি ছাত্র জীবনেই সেই পাকিস্তান মুভমেন্টে অংশগ্রহণ করি, মিছিল মিটিং ইত্যাদি করি। আমাদের সামনে তখন ফজলুল হক সাহেব ছিলেন মুসলমানদের নেতা, খাজা নাজিমউদ্দিন সাহেবের কথা শুনতাম, ওনাদেরকে দেখেছিও। এইগুলোই ছিল পাকিস্তান মুভমেন্টে অংশগ্রহণ করার কারণ। কিভাবে আসলেন জামাত ইসলামের সাথে আপনার সম্পৃক্ততা? ও এরপর পাকিস্তান 47 সনে পাকিস্তান হলো। পাকিস্তান হওয়ার পরপরই আমরা দেখতে পেলাম যে পাকিস্তান হওয়ার দ্বারাতে
যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা পাকিস্তানে বসবাস শুরু করলাম, সেখানে মুসলিম লীগ দেশ শাসন শুরু করলো, কিন্তু না ইসলামী শাসনতন্ত্র, না গণতন্ত্র, না সেখানে মানুষের অধিকার হাসিলের কোনো সুযোগ আসলো। বরং পাকিস্তান হওয়ার পরপরই লিয়াকত আলী খানকে হত্যা করা হলো। কায়েদ আজম 48 মৃত্যুবরণ করলেন, তারও মৃত্যুটা অনেকটা হলো। এইভাবে পাকিস্তানের মধ্যে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হওয়ার কোনো লক্ষণ দেখলাম না। তারপরে আমার বন্ধু সৈয়দ মোহাম্মদ আলী মরহুম এবং ব্যারিস্টার কোরবান সাহেব, তাদের দ্বারাতে আমি অনুপ্রাণিত হয়ে, আমি তখন সিরাজগঞ্জে ফাজিল পড়ি, তখনই 1951 সালে আমি জামাত বই পুস্তক পড়ে জামাত ইসলামীতে শরিক হই। আমাদের দায়িত্বশীল ছিলেন সৈয়দ মোহাম্মদ আলী সাহেব মরহুম, সেক্রেটারি ছিলেন ওই সংগঠনের ওখানকার ব্যারিস্টার কোরবান আলী, আমি তাদের সাথে সঙ্গে ছিলাম। 51 সনেই ইসলামী আন্দোলনে শরিক হওয়ার দিকে মানসিকতা সৃষ্টি হয়, বিশেষ করে মৌলানা মওদুদের লিটারেচার, তারপরে আল্লামা ইকবালের বই পুস্তক পড়ার, আলতাফ হোসেন হালির মুসাদ্দাসে হালি ইত্যাদি পড়ে মুসলমানদের দুরবস্থা দূর করার জন্য জামাত ইসলামী একমাত্র ভালো প্রতিষ্ঠান, এইটা মনে করে জামাতে শরিক হই 1951 সালে। আপনি তো নির্বাচন, আমরা শুনছি একদম লোকাল গভর্নমেন্ট থেকে নির্বাচন করতেন। নির্বাচন প্রথম কিভাবে আসছেন? নির্বাচন এটা আসলে 1958 সালে যখন আইয়ুব খান 7ই অক্টোবর সে মার্শাল ল জারি করল, ওই সময় উনি বেসিক ডেমোক্রেসি বলে মৌলিক গণতন্ত্র পদ্ধতি চালু করলেন। সেই সময়ে ঢাকাতে একটা বৈঠকে মৌলানা মওদুদি মরহুম আসছিলেন। উনি বললেন যে আইয়ুব খান কিন্তু এই মৌলিক গণতন্ত্রের মাধ্যমেই পরবর্তীকালে দেশের প্রশাসনকে ঢেলে সাজাবে, দেশ পরিচালনা করবে, সুতরাং তোমরা এইসব নিম্ন পর্যায়ে মৌলিক গণতন্ত্র তথা বেসিক ডেমোক্রেসির নির্বাচনে অংশগ্রহণ কর। তো 1959 সনে এই মৌলিক গণতন্ত্রের প্রথম বিডি নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে আমাকেও বলা হয়েছিল তুমি নির্বাচনে অংশগ্রহণ করো। আমি তখন আমার নিজের নিবাস আমার আপনার গয়েশপুর ইউনিয়নের মাসুমপুর গ্রামে, সেখানেই আমি নতুন বাড়িঘর করি। 57 সনে আমি বাড়িঘর করি, 59 সনেই সেখানে আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলা হয়, এবং আমি ওই সময় বেসিক ডেমোক্রেসি নির্বাচনে অংশগ্রহণ করি, এবং এলাকার লোকেদের সহযোগিতায় আমি নির্বাচিত হয়ে যাই। এবং পরবর্তীকালে 62 সনে ওই বেসিক ডেমোক্রেটদের দিয়ে প্রাদেশিক এবং জাতীয় সংসদ নির্বাচন হলো। আমাকে আমাদের সংগঠন, তখন যদিও সংগঠন আইয়ুব খানের সময় খুব ইয়াতে ছিল না, ব্যান ছিল, কিন্তু তাদের পরামর্শক্রমে আমি 62 সনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। আমার নির্বাচনের এলাকা ছিল পাবনা সদর থানা, ঈশ্বরদী থানা, আটঘরিয়া থানা এবং চাঁদমোহরের 4টে ইউনিয়ন। আমি সেখানে আমার আসন ছিল কয়টা? আসন ছিল তখন ছিল 2টি আসন ছিল প্রাদেশিক, আর একটা ছিল জাতীয় সংসদের। আমি পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, চাঁদমোহরের এই যে এলাকা, এই এলাকায় দাঁড়াই, এবং 62 সনে আমি বেসিক ডেমোক্রেসি সিস্টেমে নির্বাচিত হয়ে যাই। এইভাবে আমার
ওই প্যাসিভ ডেমোক্রেসির মানে লোকাল ইলেকশনে অংশগ্রহণ এবং পার্লামেন্টে ইলেকশনে আমি নির্বাচিত হয়ে আসি 62-তে প্রথম। তারপরে 62-র পরে 64-তে যখন কফ গঠন হয় তখন কম্বাইন্ড অপোজিশন পার্টি ফাতেমা জিন্নাহর পক্ষ থেকে যেটা হয়েছিল, আমি তখন কম্বাইন্ড অপোজিশন পার্টির নমিনি হিসাবে নির্বাচনে ওই এলাকার থেকে অংশগ্রহণ করি এবং দ্বিতীয়বার নির্বাচিত হয়ে যায়। এবং এসে 62 সনের থেকেই আমরা ওই নির্বাচিত হয়েই আমরা তখন এই মৌলিক মানবিক অধিকার আদায়ের আন্দোলনে আমরা তখন স্বাক্ষর সংগ্রহ করে তখন পাকিস্তানের ওই অঙ্গে এবং এই অংশে দুই অংশ থেকেই অভিযান চালানো হয়। আমরা তখন গণতান্ত্রিক আন্দোলন করি এবং এই গণতান্ত্রিক আন্দোলনের লেজ ধরেই ফাতেমা জিন্নাহর পক্ষ থেকে আবার নির্বাচন করি এবং আমি পার্লামেন্টে কম্বাইন্ড অপোজিশন পার্টির বিরোধী দলীয় ডেপুটি অপোজিশন লিডার নির্বাচিত হই 65। এইভাবেই আমার মানে সময় চলে আসে এবং তারপরে তো 68 পর থেকেই শুরু হয়ে যায় ইস্ট ওয়েস্টের গোলমাল। তো তখনও পর্যন্ত আমরা তো বিরোধী দলেই ছিলাম। 59 সনে এই অবস্থাতে জামাত ইসলামীর বিরুদ্ধে এখানে কার্যক্রম শুরু হয়ে যায় এবং 70 সনে তো নির্বাচনের আগে জামাতের মিটিং পল্টন ময়দানে, সেখানে আওয়ামী লীগ হামলা করে। আপনি বলছেন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, কাদের সাথে আপনারা আন্দোলন করছেন, কোন কোন দলের সাথে কারা ছিলেন? আমরা তো প্রথমে আমরা আন্দোলন করি ওই যে কপের আন্দোলনে শরীর হলাম। সেখানে ছিল জামাত ইসলামী, আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি, তারপরে ছিল নিজাম ইসলাম, তারপরে পাকিস্তান ডেমোক্রেটিক পিডিপি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি এবং নিজাম ইসলাম পার্টি। এর সমন্বয়ে কপ গঠিত হয়। হ্যাঁ, তারপরে পিডিএম হয়। আব্দুল সালাম খান সাহেব ছিলেন অ্যাডভোকেট, আব্দুল সালাম খান সাহেব ছিলেন পিডিএম এর ইস্ট পাকিস্তানের সভাপতি, আর প্রফেসর গোলাম আজম সাহেব ছিলেন সেক্রেটারি। হ্যাঁ, জামাত ইসলামী হিসাবে উনি ছিলেন এবং এইখানেও এই পার্টিগুলো ছিল, মানে জামাত ইসলামী, নিজাম ইসলাম, আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ, তারপরে কাউন্সিল মুসলিম লীগ, তারপরে পিডিপি, নিজাম ইসলাম পার্টি, এগুলো সমন্বয়। আর আমি তো অ্যাসেম্বলিতে 65-এ এইসব পার্টির প্রতিনিধি হিসাবে আমি মানে ডেপুটি অপোজিশন লিডার ছিলাম। আর মালিক উকিল ছিল প্রথমে লিডার অফ দি অপোজিশন আওয়ামী লীগের মাইজদ্দিন, আর পরবর্তীকালে আসাদুজ্জামান খান টাঙ্গাইলের, উনাকে আমরা কপের অপোজিশনের আমরা তখন ওনাকে লিডার নির্বাচিত করি। আপনি তো ওই সময় অনেকের সাথে তো বৈঠক করতে হচ্ছেন, বৈঠক হয়েছে বিভিন্ন দলের সাথে, তো মোহাম্মদ শেখ মুজিবুর রহমানের সাথে কি আপনার বৈঠক বা শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে শুধু বৈঠক নয়, 1962 সনে আমি নির্বাচিত হওয়ার পরে 1964 সনে কলকাতায় দাঙ্গা হাঙ্গামা হয় এবং সেখানে মুসলমানদের বিরুদ্ধে অনেকে হয় এবং তার প্রতিক্রিয়া স্বরূপ আমাদের এই বাংলাদেশের এই অঞ্চলেও একটা আনরেস্ট দেখা যায় এবং হিন্দুদের অনেককেই মানে মানে তাদের রক্ষণাবেক্ষণের জন্য একটা গ্রুপ কাজ করে। আমি ওই সময় শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটা রাইট রেজিস্ট্যান্স পার্টি করি। রাইট রেজিস্ট্যান্স পার্টি তো না, রাইট রেজিস্ট্যান্স মুভমেন্ট করি এবং সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে
উনি ছিলেন মৌলভী ফরিদ আহমদ সেলিম নিজাম ইসলামের, আর ব্যারিস্টার আখতার উদ্দিন ছিলেন জামাতের পক্ষেই, আর আমি ছিলাম তখন গোলাম আজম সাহেবরা লাহোরে ছিলেন, মানে আব্দুল রহিম সাহেব গোলাম আজম সাহেব লাহোরে ছিলেন। তো ওনার নেতৃত্বে আমরা যে রায়ট রেজিস্ট্যান্স কমিটি করি, এই কমিটি করে আমরা ঢাকাতে হিন্দুদের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে তাদেরকে আমরা রিলিফের ওয়ার্ক করি, এবং শেখ মুজিবের সাথে আমরা সেখানে ওনার সাথে বিভিন্ন জায়গা দিকে চাঁদা, তারপরে কি বলে চিড়িয়া মুড়ি গুড় এইসব কালেকশন করে করে এই আমাদের হরদাও গ্লাস ফ্যাক্টরির ওখানে, তারপর সূত্রাপুরে, তারপর এই যে আমাদের রেস কোর্সের যে কালীবাড়ি ছিল, হিন্দুদের বাড়িঘর মানে পুড়ে গেছিল, সেখানে ওদেরকে ক্যাম্প করে আমরা তাদের বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করি ওনার সাথে অল থ্রু। এমনকি 71-এ যখন ইলেকশন করি আমরা, 70-তে যখন ইলেকশন করি, তখন তো প্র্যাকটিক্যালি আমি বিরোধী দলীয় মানে জাতীয় নেতাদের মধ্যে একজন পরিগণিত হয়েছিলাম। এই 2 টার্মে বিরোধী দল করার কারণে আমি 62-তেও বিরোধী দল করেছি, আবার 65-এও তো কম্বাইন অপোজিশনের ডেপুটি লিডার ছিলাম সংসদে। তো সেই দিকে আমার পরিচিতি সর্বত্রই ছিল। তো 70 ইলেকশনে আমি আর উনি একসঙ্গে ট্যুর করেছিলাম ইয়েতে, ওয়েস্ট মানে নর্থ বেঙ্গলে। তো সেই সময় একদিন উনি ইয়েতে ফেরি থেকে বলছিলেন যে আমাকে উনি মৌলানা ভাই বলে ডাকতেন। সেই দিকে উনি বললেন যে আমরা পূর্ব বাংলায়, তখন উনি পূর্ব বাংলা শব্দটা বলতেছিলেন, অলদো ইট ওয়াজ ইস্ট পাকিস্তান এট দ্যাট টাইম, কিন্তু উনি বলছেন যে পূর্ব বাংলায় আমরা তো কারো ব্যাপারে চিন্তা করি না, তবে আপনার সিটটা নিয়ে আমাদের চিন্তা আছে। এবং ইলেকশনেও আমি মাত্র আমার জানা মতে 5000 ভোটে আমি পরাজিত হয়েছিলাম 1970-এর নির্বাচনে। আর ওনার সাথে কোন কোন জেলায় গেছিলেন ওই সময়? জেলায় উনি তো পাবনাতেও যেতেন, ঢাকাতে ওনার সাথে ওনার বাড়িতে উঠা বসা করেছি। এমনকি আগরতলা কেস থেকে যখন ওনাকে মুক্ত করে নিয়ে আসা হলো, আমি তখন আমার সঙ্গে আমার পাবনা জেলার আওয়ামী লীগের সভাপতি ছিল আমজাদ হোসেন সাহেব, তাকে সঙ্গে করে ওনার বাসায় গেছি। সেখানে গিয়ে খন্দকার মোস্তাক সাহেবের সঙ্গে সাক্ষাৎ হলো। তারপরে মানে ওনার রুমে নিচের তলাতে 32 নম্বরের বাড়িতে ওনার সঙ্গে আমি আর আমজাদ সাহেব দেখা করলাম। তখন উনি গোল টেবিল বৈঠকে, আইয়ুব খানের গোল টেবিল বৈঠকে যাওয়ার জন্য ওনাকে আগরতলা কেস থেকে মুক্ত করে বের করে আনা হলো। আমরাও সেই মানে আন্দোলনে শরীক ছিলাম। আমরা বিভিন্ন অ্যাসেম্বলিতে কথাবার্তা আর মানে তখন হচ্ছিল, এসবগুলো করে ওনাকে বিশেষ করে সবুর খান সাহেব আইয়ুব খানকে বললেন যে মুজিব ছাড়া এই রাউন্ড টেবিল কনফারেন্সে আমরা যাব না, এবং সে ওনাকে আগরতলা কেস থেকে নিঃশর্ত মুক্তি করে ওনাকে আনা হলো এবং ওনাকে নিয়ে গিয়ে রাউন্ড টেবিল কনফারেন্স করা হলো। তো এই কনফারেন্সে যাওয়ার আগে ওনার বাসায় গিয়ে আমি নিজে বক্তব্য রেখেছিলাম। ওনাকে বলেছিলাম যে মুজিব ভাই, আমরা তখন ওনাকে মুজিব ভাই বলে রাখতাম, এই রাউন্ড টেবিল কনফারেন্সকে কিন্তু সাকসেসফুল করতে হবে। যদি তা না করতে পারেন তাহলে কিন্তু দেশ এক থাকবে না, আমাদের ধারণা। তখন তো খুব দেশের ইয়া চলছে। উনি কি বলছিলেন? উনি এক মানে পর্যায়ে বলে ফেললেন যে আপনারা থাকেন, আমরা যাচ্ছি। ওইখানে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে ওয়েস্ট পাকিস্তানের যেরকম 4টে প্রভিন্স, আমাদের ইস্ট পাকিস্তানেও 4টে প্রভিন্স করে আমাদের প্যারিটি সেখানে কায়েম হওয়া দরকার। এটা আপনারা ওখানে মানাবার চেষ্টা করুন আইয়ুব খানকে দিয়ে। তো উনি বললেন যে একবার আপনারা বাংলাকে ভাগ করেছেন, 47 সনে বাংলা বিভক্ত হয়েছে, আবার বাংলা ভাগ করবেন, এই বাংলা ভাগ আমি দেখতে চাই না, এটা বললেন উনি।
তা আমরা খুবই প্রমাদ করলাম যে ওনার কথাবার্তাতে ভালো লাগলো না। পরে আমি বাইরে এসে খন্দকার মোশতাককে, তার সাথেও আমার ও আগের থেকে পরিচয় ছিল, আমি মোশতাক ভাইকে বললাম যে মোশতাক ভাই, শেখ সাহেবের তো কিছুটা আলোচনা যা দেখছি সেটা তাদের মনে হয় না যে এই রাউন্ড টেবিল কনফারেন্স সাকসেসফুল হবে। তো আপনারা যাচ্ছেন, রাউন্ড টেবিল কনফারেন্সটা কিন্তু সাকসেসফুল করতে হবে। মোশতাক সাহেব বললেন যে সোহান ভাই, আপনারা থাকলেন, আপনারা অত্যন্ত প্রয়োজনীয় কাজ করবেন, আমরা যাচ্ছি, অবস্থা যা আপনারা চিন্তা করছেন এইরকমই আমাদের কাছে শঙ্কাজনক মনে হচ্ছে। এই তারিখটা আমার মনে নাই ঠিক। উনি আগের দিন রাউন্ড টেবিল ওই আগরতলা কেস থেকে উনি বেরিয়ে আসতেন তার পরের দিনের ঘটনা। সকাল 10টার দিকে আমি আর আমজাদ সাহেব গেলাম, আর মোশতাক সাহেব ওনার বাইরের ঘরে তখন ছিলেন। আমরা গেছি বলে আর উনি আমাদের সঙ্গে গেলেন না, আমরা আসার পরে উনি গেলেন, এবং উনি তো রাউন্ড টেবিল কনফারেন্সে শেখ সাহেবের সঙ্গে ছিলেন। রাউন্ড টেবিল কনফারেন্সের রেজাল্টটা তো মানে উনি তো ওখান থেকে স্টেটমেন্ট দিলেন যে আইয়ুব খান আমাদের কথা শুনলো না, সুতরাং আমরা এদের সাথে নাই, এই কথা বললেন। ওখান থেকে সফল না হওয়ার মানে কারণটা আপনি কি মনে করেন? না, সফল হওয়ার কারণ তো ডিটেলস বলতে গেলে যে আন্দোলন এই দেশে সূচিত হয়েছিল তার মধ্য দিয়ে একটা জিনিস খুব মানে ফ্যাক্টর হিসেবে কাজ করছিল, যে ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তানকে বিভক্ত করার জন্য একটা মানে মানে অথরিটি বলি আর সংস্থাই বলি, তারা কাজ করছিল যে কোনো দিক দিয়ে যেন পাকিস্তানে এক থাকতে না পারে। এতে আমার এখানে দুটো ধারণাই আমার হয়। এক হচ্ছে কি, পাকিস্তান গভর্নমেন্ট রেসপন্সিবল, পাকিস্তান গভর্নমেন্টের আর্মি যেন তার মিলিটারি ক্ষতি, কেন আইয়ুব খান তো মিলিটারি এখানে কু করেন, সেই করে এই দেশে শাসনতন্ত্র বা সংবিধানও কায়েম হয় না। কেন সংবিধান যখন 56-এ খাজা নাজিমউদ্দিন সাহেব একটা শাসনতন্ত্র যে আদর্শ প্রস্তাবের ভিত্তিতে একটা শাসনতন্ত্র তৈরি করেছিলেন ওনারা, সেইটা পাশ হবে, এই পাশ হওয়ার পূর্বেই আইয়ুব খান এটাকে সামরিক শাসন জারি করে এই সংবিধান সেখানে পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়নি। কেন 1947 সনে পাকিস্তান হলো, আর 58 সনে উনি এইটা করলেন। এর পূর্বে এই শাসনতন্ত্র সংবিধান অনুসারে এটা পাশ করে মানে গণপরিষদে এটা পাশ করে তার ভিত্তিতে দেশে নির্বাচন করে দেশের সাংবিধানিক রাষ্ট্র কায়েম করার যে সুযোগটা আসছিল সেটাকে নস্যাৎ করে দিল আইয়ুব খান। তারাও রেসপন্স ছিল, এবং এখানেও এক শ্রেণীর লোকরা ছিল যারা বামপন্থী, বিশেষ করে তারা যাতে কোনো ক্রমেই এই দুটি অঙ্গ এক থাকতে না পারে তার পিছনে তাদেরও মানে অ্যাক্টিভিটিস ছিল বলে আমি বেশ তখন পরিলক্ষণ করেছি। আমি আবার একটু জামাত প্রসঙ্গে আসি। এদেশের জামাতের প্রতিষ্ঠাতা কিভাবে হয়েছে আপনি কি বলতে পারেন? আমি 1951 সালে যখন ফাজিলে পড়ি সিরাজগঞ্জে, তখন আমরা উর্দু পত্রিকা তর্জমানুল কোরআন আর লাহোরের আল মুসলিম বলে একটা পত্রিকা আরবিতে, এইটা আমাদের সৈয়দ মোহাম্মদ আলী সাহেব আনতেন, আমরা এটা পড়তাম উর্দু ভাষায়, আমরা আমাদের পড়াশোনা ছিল, পড়তাম। এর মধ্যে দিয়ে আমরা যখন জামাতকে দেখলাম যে একটা ইসলামী আন্দোলন এবং এটা ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য সঠিক পন্থায় তারা লোক তৈরি করার কাজ করছে, আদর্শ কর্মী বাহিনী তৈরি করার কাজ করছে, যদিও তখন এইখানে জামাত ইসলামীর কোনো ব্যাপক কোনো কাজকর্ম ছিল না। ঢাকাতে মৌলানা আব্দুর রহিম সাহেব আর চৌধুরী আলী আহমদ খান সাহেব ছিলেন তখন আমির, আর মৌলানা আব্দুর রহিম সাহেব ছিলেন সেক্রেটারি। তার নাম শুনলাম, আমরা এই
পড়াশোনার মাধ্যমে। তো তখন আমরা জামাত ইসলামের যে গঠন সংগঠন কায়েম করলাম সিরাজগঞ্জ। এরপরে মৌলানা আব্দুর রহিম সাহেবকে আমরা নিয়ে গেলাম সিরাজগঞ্জে। এইভাবে জামাত ইসলামীকেই আমরা গ্রহণ করলাম যে জামাত ইসলামী আদর্শবাদী একটা প্রতিষ্ঠান, এবং যদি মুসলমানদের জন্য একটি আদর্শ ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয় তাহলে এইটাই সায়েন্টিফিক মেথডে কাজ করছে এবং এইভাবে কাজ করা উচিত বলে আমরা কনভিন্স হয়ে তখন জামাত ইসলামীতে শরিক হই। এখন তো মনে করা হয় জামাত ইসলাম সবসময় পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তান সরকারের সাথে ছিল এরকম। আসলে দর্শক আপনি কি পাকিস্তান সরকারের সময় ওই সময় আপনাদের কাজটা কি আমাদের এটা সৌভাগ্য বলি আর দুর্ভাগ্য বলি যে পাকিস্তান সরকারও আমাদেরকে পাকিস্তান বিরোধী বলতো। একটা কথা মানে পাকিস্তানের মুসলিম লীগ সরকার এবং সামরিক সরকার জামাত ইসলামীর বিরুদ্ধে মৌলানার বিরুদ্ধে প্রচার করত যে মৌলানা মওদুদি জামাত ইসলামী পাকিস্তান বিরোধী। কেন? যে মুসলিম লীগ যে পদ্ধতিতে দেশ শাসন করছিল জামাত ইসলামী তার সমালোচক ছিল এবং তার সমালোচনা করত যে এই পদ্ধতিতে ইসলামী হুকুমত কায়েম হবে না, মুসলমানদের সমস্যার সমাধানও হবে না। मौलाना मौदूदी যে ইসলামী হুকুমত কিস तरह কায়েম হতি है, ইসলামী বিপ্লবের পথ বইটা আছে, এটা উনি আগেই লিখেছিলেন মানে পাকিস্তান হওয়ার আগেই, যে মুসলিম লীগ যে সিস্টেমে দেশ কে শাসন করতে চাচ্ছে বলে পাকিস্তান চাচ্ছে, মুসলিম লীগের এই সিস্টেমে ইসলামী হুকুমত এখানে কায়েম হবে না, মুসলমান নামে একটা রাষ্ট্র হবে মাত্র। তো এই কারণে পাকিস্তান সরকার মৌলানা মওদুদিকে জামাত ইসলামী যখন পাকিস্তানে ক্রমান্বয়ে সম্প্রসারিত হয়ে থাকলো তখন পাকিস্তান সরকার জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন সময় জামাতের বিরুদ্ধে প্রচারণা, এমনকি জামাতের মিটিং মিছিলে লাঠি মানে পেটা এরকম হামলা ইত্যাদির কাজ কামও লাহোরে মুচি গেটে হয়েছে, মানে আল্লাহ বক্স সেখানে শহীদ হলেন জামাত ইসলামের ইয়েতে, করাচিতেও মানে সেখানে হয়েছে পাকিস্তানের বিভিন্ন জায়গাতে। এই যে পরবর্তীকালে আমরা এই বাংলাদেশের এই এলাকাতেও আমাদের মিটিং সিটিং এ এমনকি ৭০-এর নির্বাচনের আগে এই ইয়াতে কি বলে আমাদের পল্টন ময়দানে, সেখানে আমি নিজেও শরীর ছিলাম, সেখানে আমার হাতের আঙুল ভেঙে গেছিল, মাথা ফেটে গেছিল। গোলাম আজম সাহেবকে নিয়ে আমরা মসজিদে সমবেত হয়ে আমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছি। হামলাগুলো কারা করতো? এটা আওয়ামী লীগের পক্ষ থেকেই মানে লোক হয়েছে দেখেছি। আর আমি যে কথাটা বলছিলাম যে দুর্ভাগ্য যে পাকিস্তান গভর্নমেন্ট জামাত ইসলামীকে পাকিস্তান বিরোধী আখ্যায়িত করলো। তারা দোষ দিল যে জামাত ইসলামী কাশ্মীরের জেহাদকে ইসলামী জেহাদ বলে না, এ একটা ইয়া করলো, আর কাদিয়ানীদেরকে তারা নন মুসলিম বলে। এই মানে ব্লেম দিয়ে জামাত ইসলামের বিরুদ্ধে প্রচারণা তারা তুঙ্গে উঠাইছে। আবার দুর্ভাগ্য যে আমরা আসলে বাংলাদেশের বিরোধিতা করি। আমার স্মরণ আছে যে আমি 1971 সনেরও 23শে মার্চ পাবনাতে একটা মিটিং করেছিলাম, পাবলিক মিটিং। জামাত ইসলামী, চাষী কল্যাণ সমিতি এবং শ্রমিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে 23শে মার্চ একটা মিটিং করি পাবনা টাউন হল ময়দানে। সেখানে আমি বক্তব্য রেখেছিলাম যে আমি শেখ মুজিব এবং ভুট্টো সাহেবকে বলতে চাই যে নির্বাচন আমরা করেছিলাম, আমরা হেরে গেছি ৭০-এর নির্বাচনে, আপনারা উভয়ে জিতেছেন। কেন রিজিওনাল পার্টি হিসাবে এখানে আওয়ামী লীগ আর ওখানে পিপিপি ইলেকটেড হলো।
তো সুতরাং আপনারা জিতেছেন, দেশ রক্ষার দায়িত্ব আপনাদের। নির্বাচন সূত্রে হয়ে যাওয়ার পরে যেভাবে দেশে মানুষ হত্যা শুরু হয়ে গেল, বিশেষ করে বিহারি কিলিং, উর্দুভাষীদেরকে হত্যা করা, তারপরে পাকিস্তানের পক্ষে মুসলিম লীগ, জামাত ইসলাম লোকের বিভিন্ন জায়গায় হত্যা হওয়া, এই হত্যাগুলোর পিছনে কারা ছিল বলে আপনি মনে করেন? এই হত্যাগুলো বেশিরভাগ আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে এবং তারা হামলা করলো এবং বিভিন্ন জায়গায় মানুষ হত্যা করল। আমি তখন বক্তব্য বলেছিলাম যে নির্বাচনের পরে দায়িত্ব আপনাদের, কিন্তু আপনাদের এই নির্বাচিত হওয়ার পরে দেশে যেরকম ভাবে মানুষ হত্যা শুরু হয়েছে তাতে এই দেশে রক্তের নদী বয়ে যাবে বলে আশঙ্কা হচ্ছে। কিন্তু আপনারা যেহেতু নির্বাচিত হয়েছেন, সুতরাং দায়িত্ব আপনাদের। ফর গড সেক, আপনারা দেশে রক্তের নদী বইতে দেবেন না। আপনারা একখানে বসেন, যদি আপোষে আপনারা এক থাকতে পারেন, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানে এক থাকেন, অন্যথায় আপনারা আপোষে মানে দেশকে মানে পৃথক করে নেন, বিভক্ত হয়ে যান। আমি এই বক্তব্য রেখেছিলাম, এই বক্তব্যটা জুন মাসে, এটা আমার বিরুদ্ধে মানে মিলিটারি ব্রিগেড হেডকোয়ার্টার নাটোরে আমার বিরুদ্ধে মুসলিম লীগের মরহুম মুফাজ্জল ডাক্তার এবং ক্যাপ্টেন জাহেদি আমার বিরুদ্ধে এইটা ডিবি অফিস থেকে নিয়ে আমার বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করেছিল এবং তার হিয়ারিং হয়েছিল নাটোরে। যে আপনি জুন মাসে যে আপনি বাংলাদেশের পক্ষে কাজ করছেন, অভিযোগ ছিল। এখান থেকে সরে যাও, তোমরা এখান থেকে সরে যাও।